গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্টে ৪ দিনে আটক ২,৩০০। ২৫শে ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির আওতায় সব বাস চালানোর উদ্যোগ, নানা সমীকরণে গড়িমসি মালিক পক্ষের, আরও সমীক্ষা চান নগরবিদরা। চাকরিতে পুনর্বহাল সহ ৮ দাবিতে সাবেক বিডিআর সদস্যদের আন্দোলন অব্যাহত, রাজপথে ছাড়েনি বঞ্চিত প্রাথমিক শিক্ষকরা। এবং শনিবারের মধ্যে জিম্মি মুক্তি না হলে গাজায় ফের হামলার হুমকি নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ হামাসের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। এর আগে ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে আয়নাঘরের বিষয়ে অবহিত করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আওয়ামী লীগ আমলে বন্দীদের সেখানে রাখা হতো, তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। গুম সংক্রান্ত কমিশনের সদস্যদের আহ্বানে সেসব স্থাপনা পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকার প্রধান। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর থেকে আরও ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ৪ দিনে জেলায় মোট আটক ৩১০ জন। মৌলভীবাজার থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া রংপুরে ৩২, সাভারে ১৩, খুলনায় ৪, লক্ষ্মীপুরে ১১, কুমিল্লায় ১৯, সিলেটে ১৩ ও ময়মনসিংহ থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত কোতোয়ালি থানায় আটক হয়েছে ২৩ জন। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে। ফের আলোচনায় বাস রুট রেশনালাইজেশন। এর আওতায় ২৫ ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির মাধ্যমে ঢাকা নগর পরিবহন চালুর উদ্যোগ নিয়েছে ডিটিসিএ। প্রাথমিকভাবে শুরু হবে ৬ রুটে। উদ্যোগকে স্বাগত জানালেও নানা সমীকরণে এখনই একক কোম্পানির অধীনে যেতে গড়িমসি করছেন পরিবহন মালিকরা। আর বিশেষজ্ঞরা বলেন, পাক সমীক্ষাবিহীন এই উদ্যোগ আবারও ব্যর্থ হবে যদি না বাসের জন্য অগ্রাধিকার ভিত্তিতে লেন নির্ধারণ ও সুযোগ সুবিধা বাড়ানো না হয়। নাসির উদ্দিনের রিপোর্ট। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের ডিসেম্বরে শুরু হয় নগর পরিবহন সেবা। তখন পরীক্ষামূলক চলাচল করত ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত। কিন্তু নানা জটিলতায় ৩ বছরের মধ্যে সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। আবারও বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। ঢাকা নগর পরিবহন নামে একক কোম্পানির আওতায় আসবে সব বাস। চলতি মাসের শেষ ভাগেই বাস্তবায়নের প্রস্তুতি চলছে, যদিও আপাতত পুরো রাজধানীকে এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন অঞ্চলে ৯টি আলাদা রঙের বাস চলবে। তার মধ্যে শুরুতে চালু হচ্ছে গ্রিন ক্লাস্টার জোনে, সেখানেও কাজ অসম্পূর্ণ। ডিটির সাথে সমন্বয় করে এটা ফাইনালাইজ করতে হবে। সেক্ষেত্রে রুটের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে কিনা বলা যাচ্ছে না, তবে আসতে পারে হয়তো। তো আপাতত আমরা ফেব্রুয়ারি ২৫ তারিখে যেটা শুরু করব আমরা সেই টার্গেট রেখে আগাচ্ছি। গ্রিন ক্লাস্টারে চলাচলের জন্য মোট ৪০টির বেশি বাস কোম্পানির আবেদন পড়েছে। সেগুলোর যাচাই বাছাই করছে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতে ই টিকিটিং ব্যবস্থা, কাউন্টার, ছাউনি এবং ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। সবাই অন্তত একমত যেন হয় যে ৭ বছরের পুরাতন বাস ন্যূনতম আর কি দিয়ে চালু করা যায় আর কি। সর্বোপরি আমাদের এই যারা এখানে বাস চালাবে তাদেরকে আমরা ডিটিসিএ থেকে একটা প্রশিক্ষণ দেব। একক কোম্পানির আওতায় যেতে আপত্তি না থাকলেও পরিবহন মালিকরা বলছেন, ফিটনেস ইস্যুতে পুরনো বাস বাদ পড়তে পারে। সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনই আমরা মালিকদের যদি এইভাবে বলি যে না আপনারা এক কোম্পানিতে আসেন, সেটা একটু জটিলই বলবো আমি। প্রত্যেকটা কোম্পানি যখন ফরম্যাট তৈরি করছে, তারা মেমোরেন্ডাম করছে, তাদেরকে তো সরকারকে একটা ট্যাক্স দিয়ে তারা এই কোম্পানিগুলো করছে। এটাকে আবার যদি বাতিল করতে হয়
আবার সরকার নোটিশ দিয়ে আবার একটা ট্যাক্স দিয়ে এটাকে বাতিল করতে হবে। নগর পরিবহন নিয়ে ডিটিসি এর বর্তমান পরিকল্পনাতেও আশাবাদী নন বিশেষজ্ঞরা। তাদের মতে সড়কে বাসের জন্য পর্যাপ্ত জায়গা ছাড়া সহ আনুষঙ্গিক সুবিধা বাড়াতে হবে। গাড়ির তুলনায় রাস্তা কম, রাস্তার তুলনায় চাহিদা বেশি, যার জন্য কি হয়েছে জানেন, এই ছোট ছোট ভেহিকেলগুলো বের হয়ে আসছে, তারা প্যাসেঞ্জার টানতে চায় এখন, এবং তারা আসার ফলে আবার বড় যেটা মাস ট্রানজিট যেগুলো বাসগুলো সেগুলো চলতে পারতেছে না। প্রাইভেট গাড়ি এর 70% দখল করে আছে, তাকে যদি আমি নিয়ন্ত্রণের মধ্যে না নিতে পারি এবং বাসের জন্য প্রায়োরিটি লেন যদি নিশ্চিত না করতে পারি এবং পদচারী বান্ধবতার জায়গাটুকু যদি নিশ্চিত না করতে পারি, এই প্রকল্প ব্যর্থ হতে বাধ্য। তাড়াহুড়া না করে আরও বেশি সমীক্ষার কথা বলেন এ দুই বিশেষজ্ঞ। কতগুলো আধুনিক বাস এনেই এটাকে কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, এটাও অত্যন্ত অকার্যকর হওয়ার পথে ধাবিত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দাবি আদায়ে সরকারকে বেঁধে দেওয়া ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে দুপুরে। পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। আমাদের অধিকার ফেরত পাওয়ার জন্য রাস্তায় নেমেছে, ইনশাআল্লাহ আমাদের সকল প্রকার অধিকার ফেরত দিয়ে তারপর আমরা ঘরে ফিরবো। আর যদি আমাদের অধিকার আদায়ে যদি সহযোগিতা না করেন, তাহলে আমরা রাস্তায় সকলে মৃত্যুবরণ করব। নিয়োগ দাবিতে আজ ৮ম দিনের মতো রাজধানী শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বলেন, এভাবে নিয়োগ বাতিল করা কোনোভাবেই কাম্য নয়। আমাদের অধিকার দাবি আদায়ের জন্য আসছি। এই সুশীল সমাজ কোথায়, কোথায়? আমাদের জন্য কেউ মায়া লাগে না। যদি সমাধান না হয়, আমরা সম্মিলিতভাবে দুপুর ২টার দিকে আমাদের কর্মসূচি ঘোষণা করব। শিক্ষার্থী সমাজ থেকে তো দুজন উপদেষ্টা আছে, আজকে তারা কেন এত চুপ হয়ে আছে? যে শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করলো, অন্তর্বর্তীকালে সরকারকে নিয়ে আসলো, সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের কেন এত লাঞ্ছনা? শাহবাগে আছেন আমাদের সহকর্মী উষা ফেরদৌস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উষা, প্রাথমিক শিক্ষকদের নতুন কর্মসূচি কি আছে, মানে আজ কি হচ্ছে আমাদের জানাবেন। অবস্থান যে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা আছেন তাদের সঙ্গে আছি এবং আমি এখন তার কাছে জানতে চাইবো যে তাদের নতুন কর্মসূচি কি। আপনি যদি আমাদের নতুন কর্মসূচি। আমরা 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, কর্তৃপক্ষ আমাদের কোনো এখন পর্যন্ত আশ্বাস দেয়নি, তো সেই জন্য আমাদের যে দপ্তরি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখানে যাবো আমরা। কখন যাত্রা শুরু করবো? এটা আমরা 2টার দিকে রওনা হবো এখানে। আমরা আরেকজন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের সাথে যুক্ত হচ্ছি। আপনি যদি আমাদের জানান, আপনাদের দাবি আন্দোলন যদি না হয় তাহলে মানে কি কঠিন কর্মসূচি আপনারা নেবেন? আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা শিক্ষক, আমাদের আমরা ধৈর্যের পরীক্ষা দিছি। আমরা আস্তে আস্তে এখন আশাবাদী আমাদের বিষয়টা সমাধান হবে। এখন আমাদের মানে সব কর্মসূচি আমরা একসাথে হাতে নেই না, পরিস্থিতির উপর ডিপেন্ড করে নেয়। এখন আমাদের কর্মসূচি আমরা অধিদপ্তরমুখী হব, দেখি সেইখানে আমরা কোনো মানে আশা পাই কিনা, মানে আমাদের রেজাল্ট মানে বিষয়টা সমাধান হয় কিনা। পরবর্তী কর্মসূচি আমরা আবার পরবর্তীতে জানাবো। আচ্ছা, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে সুপারিশপ্রাপ্ত যে শিক্ষক আছে তাদের যে কর্মসূচি পরবর্তীতে সেটা, এবং সকাল থেকে তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছেন সেই ধাপে কোনো সমস্যা নেই, তৃতীয় ধাপে এসে কেন এত সমস্যা, এবং অন্তর্বর্তী সরকারই তাদের সুপারিশপ্রাপ্ত করেছেন, তাহলে সেই সরকারই তাদের কেন নিয়োগ দিবেন না, এবং তারা কেন রাজপথে আন্দোলন করতে হবে, তারা কেন বিদ্যালয়ে এখন পর্যন্ত পৌঁছাতে পারেননি, সেই দাবি নিয়েই তারা অবস্থান নিয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা আরও কঠিন কর্মসূচি দিবে, এমনটি তারা জানিয়েছে। তবে সরকার বা প্রশাসনের কাছ থেকে যদি তারা কোনো আশ্বাস পায়, সেই আশ্বাস অনুযায়ী তারা কর্মসূচি দিবে। এবং তারা আমাদেরকে জানিয়েছে যে পরবর্তী কর্মসূচি দুপুর 2টার পরে তারা আরও কর্মসূচি নেবে এবং জানাবে। এবং সামাজিকভাবে
সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছে এবং হচ্ছে অনেকে নিয়োগপত্র বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগপত্র পেয়েছেন এবং নিয়োগের যে সরকারি যে পর্যায়গুলো আছে সেগুলো অতিক্রম করেছেন। তাহলে তারা এখন কেন রাজপথে আন্দোলন করবেন, তারা কেন বিদ্যালয়ে ফিরতে পারছেন না, এমন দাবি হচ্ছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের, ৬,০০০-এর বেশি শিক্ষকের। উষা, আপনাকে ধন্যবাদ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটল ইসরায়েল। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের হামলার শুরুর হুমকি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও পাল্টা বিবৃতিতে এই পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করছেন হামাস। এমন অবস্থায় দুপক্ষকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজায় আবারও থমকে গেল চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে উপত্যকাটিতে পুনরায় হামলা চালাবে ইসরায়েল। হামাসকে পরাজিত না করা পর্যন্ত যা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই দিন ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ৩ জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে হামাসের। এদিকে নেতানিয়াহুর হুমকির পর পাল্টা বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা জানায়, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী। উপত্যকাটিতে প্রত্যাবর্তনে বাস্তুচ্যুত মানুষের উপর বাধা এবং হামলা সহ ত্রাণ পৌঁছাতে না দেওয়ার অভিযোগে জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় হামাস। এদিকে দুপক্ষকেই জিম্মি মুক্তি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যদিও গাজায় জিম্মি মুক্তির জটিলতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনির বিনিময়ে এ পর্যন্ত ২১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এসবের মধ্যেই গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৮ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়। এতে উপত্যকাটিতে ৪৮,২০০-তে উন্নীত হল প্রাণহানি। অন্যদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুতে চলল প্রথম যাত্রীবাহী ট্রেন। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১৮ রেল সেতুতে প্রবেশ করে। এর মধ্য দিয়ে যমুনা রেল সেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আলফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এ সেতু দিয়ে পাড়ি দিয়েছে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে। ১৮ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নতুন এই রেল সেতু চালুর সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু সড়ক সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হলো। যমুনা সেতুতে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা, যুক্ত হব তার সাথে। সোহেল, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন চলাচল তো শুরু হয়েছে, অন্যান্য শিডিউলের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বলছিলেন যে দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু যমুনা রেলওয়ে সেতু কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী একটি ট্রেন সিল্ক সিটি রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেন দিয়ে কিন্তু যাত্রীবাহী যাত্রা শুরু করে। এই ট্রেনটি কিন্তু সকাল 11টা 18 কিন্তু পার হয়। এরপর থেকে কিন্তু এই সেতুর পাশে যে বহুমুখী সেতুটি রয়েছে সেই সেতুটি কিন্তু ট্রেন চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে, ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। এরপর এখন থেকে কিন্তু এই যমুনা রেলওয়ে সেতু দিয়ে কিন্তু সকল ট্রেন যাতায়াত করবে এবং আগামী 18 ফেব্রুয়ারি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা জানিয়েছেন রেল সেতু কর্তৃপক্ষ। আমরা একটু জানতে চাইবো এখানকার প্রজেক্ট ম্যানেজার, আচ্ছা কয়টায় ট্রেন চলাচল করেছে এবং পরবর্তীতে কিভাবে চলবে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম। আজকে প্রথম যাত্রীবাহী ট্রেন চললো 11টা 18 পশ্চিম পাড় থেকে, যমুনা পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো ইনশাল্লাহ এর আগে আমরা 120 কিলোমিটার বেগে ট্রেন টাইলের কাজ করছি, সম্পূর্ণ সাকসেস হয়েছে, কোনো সমস্যা ত্রুটি পাওয়া যায় নাই। এখন আমাদের ট্রেন চলাচলের মতো প্রযোগিতা আছে। আচ্ছা, কত গতিতে আজকে ট্রেনটা চলাচল করছে? ট্রেন আজকে
40 কিলোমিটার গতিতে ট্রেনটা আজকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। জি, যেমনটি শুনছিলেন যে যমুনা সেতু রেলওয়ে সেতু দিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি লেন দিয়ে কিন্তু যাতায়াত শুরু করেছে ট্রেন। ইতিমধ্যে সেতুটির যে বাম পাশে যে লেনটি রয়েছে সেইটাতে কিন্তু যাতায়াত করছে। অপরদিকে আর একটি যে লেন রয়েছে সেটিকে কিন্তু আগামী 18 তারিখে উদ্বোধনের পর থেকে কিন্তু এই সেতু দিয়ে কিন্তু 2 লেন দিয়েই কিন্তু ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই ছিল সিরাজগঞ্জ যমুনা সেতু থেকে সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাটে 60 চাল কলের নিবন্ধন বাতিল হচ্ছে। চলতি এমন মৌসুমে এই চাল কল মালিকরা সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পাদন না করায় এই সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। সরকারি গুদামে চাল সরবরাহে লোকসান হবে জানিয়ে চুক্তি করেননি মিল মালিকরা। মিলন রায়হানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। জয়পুরহাটে 60 চাল কলের নিবন্ধন বাতিল হচ্ছে। মিল মালিকরা বলছেন, সরকার চাল সংগ্রহে যে মূল্য নির্ধারণ করেছে তা বাজারের দামের চেয়ে অনেক কম। ফলে লোকসানের ভয়ে সরকারের গুদামে চাল দিতে চান না তারা। গত 6 মৌসুম ধরে সরকারের গুদামে চাল দিতে গিয়ে লোকসান গুনছেন মিল মালিকরা। লোকসান দিয়ে চাল বিক্রি করে ঋণের বোঝা বাড়াতে চান না মিলাররা। আবার অনেকে লাইসেন্স টিকিয়ে রাখতে লোকসানে খাদ্য গুদামে চাল দিতে বাধ্য হচ্ছেন। এবং লাইসেন্সটা যদি এই জন্য বাতিলও করে, আমাদের তো করার কিছু নাই, কারণ আমরা তো কতই লস করবো। লস করতে করতে আমরা তো ব্যবসা বাণিজ্য সব ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমাদের লাইসেন্স থাকলে কি আর না থাকলে আমরা তো আর লস দিয়ে ব্যবসা করতে পারবো না। সরকারের চাউল দিতে আমাদের অনেক টাকা লস হতেছে, প্রায় কেজি প্রতি 3 টাকা, 3 টাকা থেকে 7 টাকা লস হতেছে, তবু আমাদের চাল দিতে হচ্ছে। যদি এই বিষয়ে সরকার কোনো আমাদের পুরো একটু পদক্ষেপ নিত তাহলে আমরা উপকৃত হইতাম। সরকারও চাল দিবার যে আমাদের লস হচ্ছে, তবু আমরা লাইসেন্স টিকে রাখার জন্য সরকারকে চাল দিচ্ছি। সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যবসায়ীদের উপর নির্যাতন বন্ধ করার হুঁশিয়ারি দিলেন চেম্বার নেতারা। কৃষকের তো উৎপাদিত পণ্যটা বিক্রি করে তাকেও বাঁচতে হবে, তো এগুলো বাস্তবতা নিয়ে কিন্তু আপনার চালের মূল্য যেটা বর্তমানে যেটা আছে বা ধানের মূল্য আছে এটি সঠিক বলে আমি মনে করি। চালের মজুদ বাড়াতে উদ্যোগের কথা বলছেন এলএসডি কর্মকর্তা। 5400 মেট্রিক টন সংগ্রহ করতে পেরেছি এবং আমরা মিলাদের কাছে যাচ্ছি এবং মোটিভেশন করছি আমাদের আপদকালীন মজুদটা আরও গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এর বাইরে আমরা আরো কিছু সংগ্রহ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সরকারের বাধ্যবাধকতা থাকার পরও চুক্তি না করার চরম দৃষ্টতা বলছেন খাদ্য কর্মকর্তা। চাল সংগ্রহ নিয়ন্ত্রণ আদেশ 2022 মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক যেভাবে নির্দেশ দিবেন সেভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জয়পুরহাটে 11,286 মেট্রিক টনের মধ্যে 81 ভাগ চাল সংগ্রহ হলেও 4,839 মেট্রিক টন ধান সংগ্রহ এখনো শূন্যের কোঠায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে চট্টগ্রামে আলুর বাজারে। খুচরা বাজারে আলুর দাম কিছুটা বেশি হলেও পাইকারি আড়তে 13 থেকে 17 টাকায় মিলছে 1 কেজি আলু। এবছর ফলন ভালো হওয়ায় বিগত 5 বছরের মধ্যে সর্বনিম্ন দরে বিক্রি হচ্ছে আলু। তবে কয়েক হাত বদলে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। মোহাম্মদ রিয়াদুদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন বুশরাত জাহান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চৈতন্যগলির পাইকারি আড়তে প্রতি কেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকায়, কার্ডিনাল আলু 13 থেকে 15 টাকা এবং গোল আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা প্রতি কেজি। তবে কয়েক হাট বদলে নগরীর কাজীর দেউরি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। বগুড়ার আলু এটা দেশি আলু বলি আর কি, আমরা লাল আলু দেশি আলু বলি আর কি। এটা 50 টাকা করে কেজি। 2000-এরটা একটু দাম বেশি, এটা 120 টাকা কেজি, আর আমরা নরমালটা 30 টাকা কেজি। যদিও পাড়া মহল্লার অলিগলিতে ভাসমান বিক্রেতারা প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকায় হাঁকাচ্ছেন। যেটা 18-19 টাকা বেশি লই, ওটা মনে করেন 4 কেজি 4.5 কেজি 100 টাকা বেশি। আমরা বাজার কমছে এই হিসাবে কম বেচতেছে আর কি। আগে তো এত কম ছিল না, আগে আলু পুরান আলুও কিনছে 60 টাকা 62 টাকা। পাইকারি আলু ব্যবসায়ীদের দাবি বেশি মুনাফার আশায় এবছর এখানকার সব চাষিরাই আলু চাষ করেছেন, এতেই দাম কমেছে। গত 2 বছর কৃষকরা দাম পাওয়াতে এবছর বাংলাদেশে প্রচুর আলু উৎপাদন হয়েছে। আশা করা যায় গত 2 বছরের থেকে এবছর আলুর দাম অনেক কম থাকবে। যখন স্টোরে আলু ঢুকবে তখন যে বাজার আর একটু বাড়বে।
আর এবার সামগ্রিকভাবে তেমন বাড়বে না, এবার আলুর উৎপাদন বেশি আছে। বেশি দামে আলু বিক্রি করলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। পতনশীল পড়লে সে লাভ করতে পারে 30% লাভ করতে পারবে সে। খুব বেশি ডিফারেন্স গেলে কিন্তু এখানে জেলা প্রশাসনের সহায়তা আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করি এবং প্রযোজ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়। ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আলুর দাম রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্টে 4 দিনে আটক 2300। 25 ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির আওতায় সব বাস চালানোর উদ্যোগ। নানা সমীকরণে গড়িমসি মালিক পক্ষের, আরও সমীক্ষা চান নগরবিদরা। চাকরিতে পুনর্বহাল সহ 8 দাবিতে সাবেক বিডিআর সদস্যদের আন্দোলন অব্যাহত। রাজপথে ছাড়ি নিয়ে বঞ্চিত প্রাথমিক শিক্ষকরা। এবং শনিবারের মধ্যে জিম্মি মুক্তি না হলে গাজায় ফের হামলার হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ হামাসের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।